আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েলের চেইন অফ কমান্ড গুড়িয়ে দিচ্ছে হামাস। গাজায় বোমা বিস্ফোরণে উড়ে গেল ৩ ইসরায়েলি সেনা। গাজামুখী ব্রিটিশ পতাকাবাহী মানবিক জাহাজ হাইজ্যাক করল ইসরায়েলি নৌবাহিনী। তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা বাড়ছে, হুঁশিয়ারি হাঙ্গেরির প্রধানমন্ত্রীর। হামাস ত্রাণ চুরি করেনি, ইসরায়েলি সেনা কর্মকর্তাদের স্বীকারোক্তি। কুয়ালালামপুরে বৈঠক সোমবার, সংঘাতের অবসানে ট্রাম্প নয়, মালয়েশিয়ার মধ্যস্থতায় রাজি থাইল্যান্ড, কম্বোডিয়া। নিউ ইয়র্কে আফিয়া সিদ্দিকীকে জাতির কন্যা বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইসরায়েলের চেইন অফ কমান্ড গুড়িয়ে দিচ্ছে হামাস। আবারও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অকুতোভয় লড়াই। ইসরায়েলি সেনাদের প্রাণ বাঁচানোই কষ্টকর হয়ে পড়ছে। ফিলিস্তিন যোদ্ধাদের তীব্র আক্রমণের মুখে ভেঙে পড়ছে ইসরায়েলিদের চেইন অফ কমান্ড। ফলে ইসরায়েলিদের মনোবল এখন শূন্যের ঘরে। সেনা সামন্তরাও ছুটছে দিক বিদিক। শনিবারও ৩ ইসরায়েলি সেনা হতাহতের খবর পাওয়া গেছে। এদিকে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড গতকাল জানিয়েছে, তারা দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলের ৩টি সাঁজোয়া যান লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েল একটি কমান্ড কম্পার্টমেন্ট আগে থেকেই বোমা পেতে রেখেছিল উল্লেখ করে জানায়, সেটি দিয়েই ইসরায়েলি 2টি সাঁজোয়া যানকে লক্ষ্যবস্তু বানানো হয়। বিস্ফোরণে সাঁজোয়া যান ও ইসরায়েল সেনারা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করে আল কাসাম। তৃতীয় সাঁজোয়া যানের ক্ষেত্রে আল কাসাম জানায়, সেটিতে আঘাত হানা হয়েছে ইয়াসিন 105 গোলা দিয়ে। ঘটনাস্থল আবাসান আল কাবিরা। আল কাসামের হামলাতেও কয়েকজন ইসরায়েলি সেনাও হতাহত হয়েছেন বলে ধারণা সংবাদ মাধ্যমগুলোর। গত শুক্রবারও হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি এক কমান্ড অ্যান্ড কন্ট্রোল পোস্টে মর্টার হামলা চালিয়েছে তারা। আলাদা একটি অভিযানে ইসরায়েলের একটি সাঁজোয়া যান লক্ষ্য করে আল কাসামের যোদ্ধারা ইয়াসিন 105 নামে একটি রকেট চালিত গ্রেনেড ছোড়ে বলে জানায় গোষ্ঠীটি। এই হামলার সময় সাঁজোয়া যানটির ওপর একজন ইসরায়েলি সেনা বসেছিলেন বলেও জানায় আল কাসাম। এদিকে আল নাসির সালাহুদ্দিন ব্রিগেড, যে পপুলার রেজিস্ট্যান্স কমিটির সামরিক শাখা, তারা উত্তর গাজার আল মাবুহ এলাকায় ইসরায়েলি সেনা ও পরিবহন লক্ষ্য করে গোলা ছুড়েছে। আলাদা আরেকটি অভিযানে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে। সেখানে তারা বিবরণে লেখে, মধ্য গাজার দেইর আল বালাহতে শক্তিশালী মাইন বিস্ফোরণ ঘটিয়ে ইসরায়েলি একাধিক সামরিক যান ক্ষতিগ্রস্ত করেছেন তারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের সামরিক বাহিনীর গাড়িতে রাস্তার পাশে থাকা একটি বোমা বিস্ফোরণে ৩ জন হতাহত হয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিস এলাকায় সামরিক অভিযানের নামে নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাতে গিয়ে শনিবার সন্ধ্যায় আরও 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে যে ফিলিস্তিনি যোদ্ধার ইসরায়েলি সেনাবাহিনীর একটি সাঁজোয়া কর্মী বহনকারী গাড়ির পথে একটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। হিব্রু সংবাদ মাধ্যম প্রথমে এটিকে তাদের সৈন্যদের জন্য একটি গুরুতর নিরাপত্তা ঘটনা হিসেবে বর্ণনা করেছে। রোববার সকালে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় দক্ষিণ গাজায় একটি বিস্ফোরক ডিভাইসের আঘাতে 2 ইসরায়েলি সৈন্য নিহত এবং একজন কর্মকর্তা আহত হয়েছে। খবর টাইমস অফ ইসরায়েলের। নিহত সেনারা হলো গোলানি ব্রিগেডের রিকনেসান্স ইউনিটে কর্মরত টেকনোলজি অ্যান্ড মেইনটেনেন্স কর্পস অফিসার সিপিটি আর্মির সাদ ও একই ব্রিগেডের রিকনেসান্স ইউনিটে কর্মরত টেকনোলজি অ্যান্ড মেইনটেনেন্স কর্পস সেনা সার্জেন্ট ইনন নোরিয়েল ভানা। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে যে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি সেনাবাহিনীর একটি সাঁজোয়া যানে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এতেই ওই হতাহতের ঘটনা ঘটেছে।
ইসরায়েলি বাহিনী গাজার উদ্দেশ্যে যাত্রারত একটি ব্রিটিশ পতাকাবাহী মানবিক সহায়তা জাহাজ হাইজ্যাক করেছে, যা অবরুদ্ধ ফিলিস্তিনি উপত্যকার উপর তেল আবিবের কঠোর অবরোধ নিয়ে বৈশ্বিক ক্ষোভ আরও বাড়িয়ে তুলেছে। শনিবার ২৬ জুলাই ইসরায়েলি গণমাধ্যম জানায়, হান্দালা নামের জাহাজটি গাজা উপত্যকার উপর চাপিয়ে দেয়া অবরোধ ভাঙার চেষ্টা করায় নৌবাহিনীর সদস্যরা সেটি জব্দ করে। জাহাজটি ইতালি থেকে যাত্রা করেছিল। এতে ছিলেন ২১ জন নিরস্ত্র যাত্রী, যাদের মধ্যে ছিলেন আইন প্রণেতা, চিকিৎসা কর্মী এবং মানবাধিকার স্বেচ্ছাসেবকরা। জাহাজের ক্রুদের বরাতে জানা যায়, ইসরায়েলি নৌজাহাজ কাছে আসার কিছুক্ষণ আগেই একটি ইসরায়েলি ড্রোন জাহাজটির উপর দিয়ে উঠতে শুরু করে। ইসরায়েলি বাহিনীর কাছ থেকে কোনো উত্তর না পাওয়ায় জাহাজের পক্ষ থেকে একটি বিপদ সংকেত পাঠানো হয়। জাহাজে থাকা যাত্রী হুয়াইদা আরাফ বলেন, আমরা ইসরায়েলি নৌবাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। জাহাজে থাকা ফরাসি ইউরোপীয় পার্লামেন্ট সদস্য এমা ফুরোভো নিশ্চিত করেন যে ইসরায়েলি সেনাবাহিনী জাহাজটি জব্দ করেছে। তিনি বলেন, ইসরায়েলি সেনারা এখন এখানে। অনলাইনে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, জাহাজের সব যাত্রী লাইফ জ্যাকেট পরে হাত তুলে শান্তিপূর্ণ অবস্থান নেয়, যেন কোনো সংঘাত না ঘটে। ফুরোভ বলেন, গণহত্যা বন্ধ করো। তিনি ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলার কথা উল্লেখ করেন। সেই সময় থেকে ইসরায়েল গাজার উপর কঠোর অবরোধ আরোপ করে, যার ফলে মানবিক সহায়তা কার্যত বন্ধ হয়ে গেছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে একটি বৈশ্বিক সংঘাতের সম্ভাবনা বেড়েই চলেছে, যা শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে। শনিবার ২৬ জুলাই এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। রোমানিয়ার বাইল তুসনাদ শহরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে একাধিক সংকট একসঙ্গে গভীর হচ্ছে। তার মতে, বিশ্বজুড়ে সংঘাতের সংখ্যা বৃদ্ধি, অস্ত্র প্রতিযোগিতার তীব্রতা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও বাণিজ্য বাধার প্রসার, সামরিক জোটগুলোর বিভাজন এবং দারিদ্র্য অঞ্চল থেকে ধনী অঞ্চলে অভিবাসনের হার বৃদ্ধি, এসবই বৈশ্বিক অস্থিতিশীলতা বাড়িয়ে তুলছে। অরবান বলেন, সম্প্রতি অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের পর অনেকেই আশঙ্কা করছেন, ন্যাটো ও রাশিয়ার মধ্যে যে কোনো সামরিক সংঘর্ষ সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটাতে পারে। তিনি জানান, যদিও ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হলে বৈশ্বিক সংঘাতের ঝুঁকি কিছুটা কমতে পারে, তবে হুমকি একেবারে মুছে যাবে না। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন কেউ এমন কোনো পদক্ষেপ না নেয় যা বিশ্ব পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলতে পারে অথবা বড় পরিসরের সংঘাতে রূপ নিতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং থাইল্যান্ডের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছেন। দুই দেশের মধ্যে চলমান সশস্ত্র সংঘাত নিরসনে তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেন, আমি কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একটি অত্যন্ত ভালো কথা বলেছি এবং তাকে থাইল্যান্ড ও সেখানকার অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আলোচনার কথা জানিয়েছি। দুই পক্ষই অবিলম্বে যুদ্ধবিরতি ও শান্তি চায়। তারা আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক আলোচনায় ফিরতে চায়, তবে সংঘাত বন্ধ না হওয়া পর্যন্ত আমরা তা অনুপযুক্ত মনে করি। গাজায় চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েল বহুদিন ধরে দাবি করে আসছিল যে হামাস জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ত্রাণ চুরি করছে। এই অভিযোগকে সামনে রেখেই তারা সেখানে খাদ্য সরবরাহে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে এখন জানা যাচ্ছে, ইসরায়েলি সামরিক বাহিনী এমন কোনো প্রমাণই পায়নি যে হামাস পদ্ধতিগতভাবে জাতিসংঘের ত্রাণ চুরি করেছে। যুদ্ধ শুরুর পর থেকেই গাজায় সবচেয়ে বেশি ত্রাণ সরবরাহ করেছে জাতিসংঘ। সাবেক ইসরায়েলি সামরিক কর্মকর্তারাও বলেছেন, জাতিসংঘের ত্রাণ ব্যবস্থার কিছু দুর্বলতা থাকলেও তা মূলত কার্যকর ছিল এবং ক্ষুধার্ত মানুষের কাছে সহায়তা পৌঁছেছিল। বর্তমানে গাজায় অনাহারে ভোগা মানুষের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। চিকিৎসকরা জানাচ্ছেন, অনেক রোগী খাদ্যের অভাবে মারা যাচ্ছেন। এই পরিস্থিতিতে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপও বাড়ছে। গত সপ্তাহে একযোগে ১০০টিরও বেশি সাহায্য সংস্থা এবং মানবাধিকার গোষ্ঠী গাজায় ব্যাপক ক্ষুধার বিষয়ে সতর্ক করেছে। তারা ইসরায়েলের প্রতি মানবিক সহায়তার বাধা তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন।
ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা সহ 28টি দেশ এক যৌথ বিবৃতিতে গাজার 20 লাখ মানুষের জন্য ইসরায়েলের ধীরগতির ত্রাণ সরবরাহ নীতির সমালোচনা করেছে। তবে ইসরায়েল এই সমালোচনা পাত্তা দিতে নারাজ। দেশটির সরকারি মুখপাত্র ডেভিড মেনসার দাবি করেছেন, ইসরায়েলের কারণে কোনো দুর্ভিক্ষ হয়নি। তিনি বরং এর জন্য হামাস ও জাতিসংঘের দুর্বল সমন্বয়ক ব্যবস্থাকে দায়ী করেছেন। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলি সামরিক কর্মকর্তারা স্বীকার করেছেন, জাতিসংঘ পরিচালিত ত্রাণ ব্যবস্থা ছিল তুলনামূলকভাবে নির্ভরযোগ্য এবং সেখানে হামাসের হস্তক্ষেপের আশঙ্কা ছিল কম, কারণ জাতিসংঘের কর্মকর্তারা নিজেরাই সরবরাহ ও বিতরণ করত, তৃতীয় পক্ষের ওপর নির্ভরশীল ছিল না। ইসরায়েলের ভাষ্যমতে হামাস কিছু ছোট সংস্থার কাছ থেকে ত্রাণ নিয়ে থাকতে পারে, তবে জাতিসংঘের কাছ থেকে নিয়মিত ত্রাণ চুরি করেছে এমন কোনো প্রমাণ নেই। একই তথ্য উঠে এসেছে মার্কিন সরকারের এক অভ্যন্তরীণ বিশ্লেষণেও। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন অর্থায়নে পরিচালিত ত্রাণ ব্যবস্থার ক্ষেত্রে হামাসের পদ্ধতিগত চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি। কুয়ালালামপুরের বৈঠক সোমবার, সংঘাতের অবসানে ট্রাম্প নয়, মালয়েশিয়ার মধ্যস্থতায় রাজি থাইল্যান্ড, কম্বোডিয়া। সীমান্ত সংঘাতের অবসানে মালয়েশিয়ার মধ্যস্থতার প্রস্তাবে রাজি হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়া। রোববার মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত সংঘাতের অবসানে মালয়েশিয়ার মধ্যস্থতাকারী হওয়ার প্রস্তাবে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। যদিও সীমান্তের বিতর্কিত এলাকায় উভয় পক্ষ নতুন করে গোলাবর্ষণ করেছে বলে পাল্টাপাল্টি দাবি করেছে দুই দেশই। মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বারনামাকে দেয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান বলেছেন, সোমবার সন্ধ্যায় কুয়ালালামপুরে পৌঁছাবেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত ও থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই। তিনি বলেন, তারা মালয়েশিয়ার উপর সম্পূর্ণ আস্থা প্রকাশ করেছেন এবং আমাকে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের অনুরোধ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান বলেন, তিনি কম্বোডিয়া ও থাইল্যান্ডের উভয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং তারা এই ইস্যুতে অন্য কোনো দেশের সংশ্লিষ্ট হওয়া উচিত নয় বলে জানিয়েছেন। এর আগে শুক্রবার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান চেয়ারম্যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ড ও কম্বোডিয়ার মাঝে চলমান লড়াইয়ের অবসানে যুদ্ধবিরতির প্রস্তাব দেন। এমনকি এশিয়ার নতুন এই সংঘাতের অবসানে উভয় দেশের প্রতি আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তিনি বলেন, যুদ্ধবিরতি নিয়ে কাজ করতে থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা সম্মত হয়েছেন। সূত্র রয়টার্স। নিউ ইয়র্কে আফিয়া সিদ্দিকীকে জাতির কন্যা বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার নিউ ইয়র্কের প্রবাসী পাকিস্তানিদের উদ্দেশ্যে এক বক্তব্যে আফিয়া সিদ্দিকীকে পাকিস্তানের মেয়ে আখ্যা দিয়ে বলেন, তার মুক্তির জন্য পাকিস্তান সরকার নিঃস্বার্থ ও মরিয়া প্রচেষ্টা চালিয়েছে এবং এখনো এটি জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচিত। রোববার 27 জুলাই এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি। তিনি বলেন, আমরা তার মুক্তির জন্য একাধিকবার চেষ্টা করেছি, এমনকি প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদ শেষ হওয়ার আগে তার ক্ষমা চেয়ে অনুরোধও জানিয়েছে। আফিয়া সিদ্দিকীর কারাবন্দিত্বকে মানবিক ইস্যু হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ওয়াশিংটনের কাছে বারবার এই বিষয়টি তুলে ধরা হয়েছে। তিনি বলেন, কেউ যেন ভুল না করেন, ডক্টর আফিয়া সিদ্দিকী আমাদের জাতির কন্যা। সরকার তার বিষয়টি এখনো আন্তরিকভাবে দেখছে। ইসহাক দার দাবি করেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বাধীন জোট সরকার পাকিস্তানকে অর্থনৈতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছে। তিনি বলেন, যদি পিটিআই সরকার আরো 6 মাস থাকতো তাহলে দেশ দেউলিয়া হয়ে যেত। তিনি আরো বলেন, পিটিআই সরকারকে সরিয়ে দিতে অনাস্থা প্রস্তাব ছিল একটি কঠিন কিন্তু অপরিহার্য সিদ্ধান্ত। তিনি দাবি করেন, আমরা অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে, মূল্যস্ফীতি কমেছে এবং জিডিপি প্রবৃদ্ধি ফিরেছে। তার মতে, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো পাকিস্তানের অর্থনৈতিক অগ্রগতিকে স্বীকৃতি দিয়েছে এবং সরকারের লক্ষ্য হচ্ছে দেশকে G20 গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করা। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ইসরায়েলের চেইন অফ কমান্ড গুড়িয়ে দিচ্ছে হামাস। গাজায় বোমা বিস্ফোরণে উড়ে গেল 3 ইসরায়েলি সেনা।
গাজামুখী ব্রিটিশ পতাকাবাহী মানবিক জাহাজ হাইজ্যাক করল ইসরায়েলি নৌবাহিনী। তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা বাড়ছে, হুঁশিয়ারি হাঙ্গেরির প্রধানমন্ত্রীর। হামাস ত্রাণ চুরি করেনি, ইসরায়েলি সেনা কর্মকর্তাদের স্বীকারোক্তি। কুয়ালালামপুরে বৈঠক সোমবার, সংঘাতের অবসানে ট্রাম্প নয়, মালয়েশিয়ার মধ্যস্থতায় রাজি থাইল্যান্ড, কম্বোডিয়া। নিউ ইয়র্কে আফিয়া সিদ্দিকীকে জাতির কন্যা বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।